ভ্যাট হার বাড়লে জীবনযাত্রার খরচ বাড়বে আরেক দফা। দ্রব্যমূল্য কমাতে মুদ্রানীতি বাস্তবায়নে সন্তুষ্ট নন ডক্টর দেবপ্রিয়। কর বৃদ্ধির উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বাতিল হচ্ছে পোষ্য কোটা। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ঘোষণা উপাচার্যের, দ্রুতই হবে বাস্তবায়ন। বিজয় মিছিল শিক্ষার্থীদের। ভোরের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্তে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়বে আরেক দফা। এই ব্যয় বা মূল্যস্ফীতি কমাতে নেয়া মুদ্রানীতির বাস্তবায়ন সফল হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ব্যাংকগুলোকে দেয়া ছাপানো টাকা উৎপাদনশীল কাজে ব্যয় নিশ্চিত হলে মূল্যস্ফীতিতে পড়বে না প্রভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। দুর্নীতিকে নীতি বানানো বিগত সরকারের পতন হলেও জীবনযাত্রার ব্যয় একটুও কমেনি। জিনিসপত্রের দামের উত্তাপে পড়ছে ক্রেতাদের হাত। এরই মাঝে উদ্যোগ ভ্যাটের হার বাড়ানো। নতুন গভর্নর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন। উদ্দেশ্য টাকার সরবরাহ কমিয়ে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন। তবে সফলতা না আসার কারণ জানালেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার মুদ্রানীতি যেরকমভাবে কার্যকরভাবে আরোপ করছে সেটার সামগ্রিক সুফল বাজারের থেকে সে নিতে পারছে না। বাজারের সরবরাহ ব্যবস্থা, আমদানি, এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা, এবং একইভাবে যে ভাতাগুলো গরিব মানুষ পেত সেগুলো অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না। অর্থনীতির শ্বেতপত্র বলছে এসব কর্মসূচির সুবিধাভোগীর প্রায় অর্ধেকই ভুয়া। এর তালিকা সংস্কারের পরামর্শ এসেছে। অন্যদিকে ব্যাংকের তারল্য সংকট নিরসনে ছাপানো 22,500 কোটি টাকা মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা প্রশ্ন ছিল দেবপ্রিয়র কাছে। যেহেতু সরকার চায় না যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাক, তাহলে সেই সরকারের পক্ষ থেকে বাধ্য হয়ে দ্বিতীয় সঠিক পদক্ষেপ হিসেবে টাকা ছাপিয়ে উনি এটা দিয়েছে। বিষয়টা হলো, যাদের দিয়েছে তারা যদি এইগুলি বিনিয়োগের ভিতরে, উৎপাদনের ভিতরে দিতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে গভর্নর মহোদয়ের যে প্রত্যাশা সেটা সফল হবে। এই অর্থনীতিবিদ আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য মজুদ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। 22 ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে 11,78,000 টনের বেশি ধান, চাল ও গম মজুদ আছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আয় বাড়াতে কর বাড়ানোর উদ্যোগ নেয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বলছেন, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সামগ্রিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। এনবিআরের সাবেক এক সদস্য বলছেন, ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়লে দিন শেষে চাপে পড়েন সাধারণ মানুষ। সেক্ষেত্রে যৌক্তিক মাত্রায় একক ভ্যাট হার নির্ধারণ করা উচিত। MS আরেফিনের রিপোর্ট। ঋণের বোঝা বাড়াতে না চাওয়া অন্তর্বর্তী সরকার কর আহরণ বাড়িয়ে বাজেট বাস্তবায়নের পথে হাঁটছে। আর পরিকল্পনা বাস্তবায়নে উচ্চবিত্ত নয়, বরং মধ্যবিত্তের পকেটেই হাত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কারণ হোটেল, রেস্তোরাঁ, বিমানের টিকিট সহ প্রাথমিকভাবে 43টি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যা বাজার বাস্তবতায় আরও চাপ বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ। বাস্তবে সবকিছু কয়েক মতো আমাদের নাগালে বাইরে চলে যাচ্ছে দিন দিন। সে জায়গায় ভ্যাট বললে তো তাহলে মরার উপর খারাপ হয়ে গেল আমাদের জন্য। আমি একবার ট্যাক্স দিচ্ছি, তারপর আবার কোনো কিছু কিনতে যাচ্ছি, আবার সেখানেও ভ্যাট দিচ্ছি। 7.5 থেকে 15% ভ্যাট যদি আমাদের দিতে হয়, সেটা আসলে অনেকটাই চাপের বিষয়। যদিও অর্থ উপদেষ্টার আশ্বাস, ভ্যাট বাড়লেও দাম বাড়বে না নিত্যপণ্যের। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। তবে সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। এখনো 70% রেস্তোরাঁ, ফুটপাত, স্ট্রিট ফুড সব ভ্যাটের আওতার বাইরে আছে। তাহলে ওইখানে আপনি ভ্যাটের আওতা না বাড়িয়ে যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করে তাদেরকে আপনি একটা আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছেন। আমার পাশের লোক ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, কোনো কমপ্লায়েন্স নাই, কিছু নাই, সেই স্ট্রিট ফুডে ব্যবসা করছে, যে কোনোভাবে ব্যবসা করছে, স্বাস্থ্যের হুমকি সমস্ত কিছু, আর আমি সমস্ত কিছু মেনটেন করে ব্যবসা করছি, আপনি আমার এখানে ভ্যাটের বোঝা চাপাই দিচ্ছেন। এদিকে রাজস্ব নীতি নিয়ে কাজ করা এনবিআরের সাবেক সদস্য মনে করেন, ভ্যাটের উচ্চ হার আরোপ করে ভোক্তাকে অসুবিধায় না ফেলে বরং যৌক্তিকভাবে একক ভ্যাট হার নীতি গ্রহণ করা উচিত। আগামী বাজেটকে হয়তো টার্গেট রেখেই এখন থেকে সেটা এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই 15% যদি সিঙ্গেল রেট হয় সব ক্ষেত্রে,
তাহলে এটা ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। যদি আমরা ভ্যাটকে একই রেটে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে ভ্যাটের হার কমাতে হবে, এবং সেটা কতটুকু হবে যৌক্তিক সেটা সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ড চিন্তা ভাবনা করে তারা নির্ধারণ করবেন। চলতি অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পৌষের শীতে জবুথবু সারা দেশ, হিমবাতাসে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি দুর্ভোগে অসহায় ও ছিন্নমূল মানুষ। ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সারা দেশ। সন্ধ্যা নামতেই পূর্ণ শক্তিতে নেমে এলো পৌষের শীত, সঙ্গে হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাস। এতে নাকাল রাস্তার পাশে থাকা অসহায় ও ছিন্নমূল জনগোষ্ঠীর জীবন। এক টুকরো গরম কাপড়ও জোটেনি অনেকের ভাগ্যে, তাই তো খড়কুটো জ্বালিয়েই চলে শীত নিবারণের চেষ্টা। কম্বল মানুষ এখানে দেয় না, খালি আশা করি যে পাবো বোধহয় কোনোদিন। যদি একজনক দিবে ধরতে 10 জন এসে ঘুরাঘুরি করে, আর যাই না। ঠান্ডা আমাদের অপারেশন করতে তো ওর ঢুকে না, ঠান্ডা নাগে টাটায় আগুন টাগুন বলে এখন হাতটা তো শেকি। শীতের তীব্রতা বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নেই কেউ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেন দেখার নেই কেউ। শীতের কারণে আমাদের কাজকর্ম রোজি রোজগার সব কমে গেছে। শীতের জন্য কেউ বাড়াতে যাচ্ছে না, এজন্য আমাদের ভাড়াটা একটু কম। বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে ভোগান্তিতে। বর্তমান ভাড়া হচ্ছে না, আজকে 2 দিন ধরে ঠান্ডা। আমরা ঠান্ডার জন্য বাইরে যেতে পারতেছি না, রোডে পড়ে আছি, কাম কাজ নাই। শীতের তীব্রতায় হাট বাজারে গরম কাপড় কেনার ধুম পড়েছে। একটু কম দামে শীতবস্ত্র কিনতে রাস্তার পাশে ভ্রাম্যমাণ মার্কেটে বেশি ভিড় করেন ক্রেতারা। এখানে কম দামে জিনিস পায়, এই কারণে আসে। ভালো মন্দ জিনিস গরিব দুঃখী সবাই নিতে পারে। কম রেটে ছাড়তেছি ভাই জিনিসগুলো, ভাই এই কারণে বেচতেছি ভাই। মার্কেটে জিনিসগুলোর দাম বেশি, ক্রয় ক্ষমতা অনুযায়ী কিনতে পারতেছে, এই জন্য ভিড়। এদিকে শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ওমর ফারুক, সময় সংবাদ। শিক্ষার্থীদের টানা 1 মাসের আন্দোলনের মুখে অবশেষে পুরোপুরি পোষ্য কোটা বাতিল করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশের মধ্য দিয়ে কার্যকর হবে এই সিদ্ধান্ত। পোষ্য কোটা বাতিল হওয়ায় বিজয় মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হাবিবুর রহমান পাপ্পু ও আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে ছাত্রদের সঙ্গে বৈঠক করে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা থেকে পোষ্য কোটা পুরোপুরি বাতিল করার ঘোষণা দেন উপাচার্য সালেহ হাসান নকিব। এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না, কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব। এই ঘোষণার পরেই প্রশাসনিক ভবনে 11 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বাইরে বের হয়ে আসেন শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী। অন্যদিকে দাবি পূরণ হওয়ায় বিজয় মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের চিরতরে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল হয়ে যাবে। আমার অনেক ভালো লাগতেছে, আর তারা যদি এইটা বহাল রাখে সারা জীবনের জন্য, মানে শুধু 24-25 সেশন না, তারা যেন সারা জীবনের জন্য এটা বহাল রাখে, এটাই তাদের কাছে আমরা আশা করছি। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফর্মের দামও কমাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানান আন্দোলনকারীরা। তাদেরকে দেখে যেন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে এই সংস্কারটা আসবে, এটা আমরা আশা রাখছি। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার পোষ্য কোটা থাকবে না, কিন্তু এখানে তিনি চাচ্ছেন যে গেজেটের মাধ্যমে প্রকাশ করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তিনি আমাদেরকে প্রমিস করেছেন যে তিনি এটা অবশ্যই করবেন। শিক্ষার্থীদের 1 মাস ধরে চলা আন্দোলনের পর বুধবার পোষ্য কোটা 4 থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সকাল 10টায় প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 72 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ থেকে এই আলটিমেটাম দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছেন তারা। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপার উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করেছিল এই নতুন বাংলাদেশের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হবে এই ডাকসুর মাধ্যমে, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সামনে রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। এর অন্যতম কারণ হিসেবে মনে করি নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন কর্তৃক এই প্রশাসনকে চাপ দেওয়া, এবং তার একটা প্রমাণ আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এই মিছিল শুরু করেছি এবং 72 ঘন্টার আলটিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি। এই 72 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের পৌরসভা ও সিটি কর্পোরেশনে। যথাসময়ে মিলছে না জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণেই সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। তবে শিগগিরই ভোগান্তি নিরসনে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান অনেক জনপ্রতিনিধি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অপসারণ করা হয় সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের। জনপ্রতিনিধিবিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও 5টি পৌরসভার কার্যক্রম চলছে ধীরগতিতে। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এই কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। এলাকাবাসী জানান, মেয়র কাউন্সিলর না থাকায় প্রশাসনিক কাজ করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে সেবা পেতে নানা জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ তাদের। এটা করতে হবে, এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, মানে হয়রানির কোনো শেষ নাই। সংশ্লিষ্ট যে কর্মকর্তারা যারা আমাদের সেবাটা দিবে তারা কেউই অ্যাভেলেবেল থাকে না। বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো, সময় আমি 20-25 দিন যাবত ঘুরতেছি, ওর বার্থ সার্টিফিকেট সংশোধনী আমি করাইতে পারতেছি না। জনপ্রতিনিধি না থাকাতে আমাদের এলাকার বাসিন্দারা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না। আগে নাগরিক সনদ নিতে হলে একটা মানুষ একটা ফর্ম ফিল আপ করতো, তাৎক্ষণিক আমরা দিয়ে দিতাম। এখন সে নাগরিক সনদটা নিতে হলো তার অনলাইন করতে হবে, এখান তার ট্যাক্সের কাগজ দেখাতে হবে। এখন যে ভাড়াটি আসে ট্যাক্সের কাগজ কোথায় পাবে? তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সনদ দিতে হলে তাকে চিনতে হবে ব্যক্তিগতভাবে। তো আমরা এই যে ওয়ার্ড সচিবরা কাজ করতেন তাদেরকে কাজে লাগিয়ে এবং আমার অফিসারদের সহায়তা আমরা এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। কিছুটা সার্ভিস হ্যাম্পার হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি যাতে জনগণ তাদের সকল সার্ভিস, বিশেষ করে পৌরসভাগুলোতে যেসব সার্ভিস তারা পায় সে সার্ভিসগুলো যাতে সহজে পায় সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভায় বাসিন্দার সংখ্যা অন্তত 25 লাখ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্মাণের 6 মাসেও চালু হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। পুরাতন ভবন জরাজীর্ণ হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কাজ। তবে হাসপাতাল স্থানান্তর নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয় কয়েকজন হাইকোর্টে রিট করায় স্থগিত হয়ে গেছে সে কার্যক্রম। শিগগিরই সব আইনি প্রক্রিয়া শেষ করে নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালুর দাবি এলাকাবাসীর। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2024 সালের জুনে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়। একই বছরের 10 সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা ছিল, তবে এখনও তা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, উপজেলার মুলফুতগঞ্জ এলাকা থেকে পুরাতন হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ার আপত্তি জানান স্থানীয় কয়েকজন। এ নিয়ে তারা হাইকোর্টে রিট করলে বিষয়টি স্থগিত হয়ে যায়। 50 বেডের হাসপাতালে যেভাবে কার্যক্রম চলমান থাকার কথা, আমরা আমাদের সন্তুষ্টজনক সেবা দিতে পারছি না, যার কারণে আমাদের কাজকর্মে অনেক বিঘ্নিত হচ্ছে। এদিকে পুরাতন ভবন জরাজীর্ণ হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা, এমনকি প্রশাসনিক কাজেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। পুরাতন ভবনে ঠিকমতো সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান খোদ সিভিল সার্জনও। 2 জন মানুষের বেশি বসতে পারে না, বেশি লোকজন আসলে গ্যাদারিং হয়, একসাথে আমি অনেকগুলা কাজ করতে পারি না। সেবাটা যেভাবে দেওয়ার কথা
সেগুলো পরিপূর্ণ নাই। বিভিন্ন কোয়ার্টার এবং ডরমেটরিগুলোতে আমরা সেবাগুলো দিয়ে যাচ্ছি। আমাদের এক্স রে রুম না থাকায় আমরা এক্স রে করতে পারছি না এবং বিভিন্ন সেবাগুলো আসলে সীমিত পরিসরে দিতে পারছি। শিগগিরই সব আইনি প্রক্রিয়া শেষ করে নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালুর দাবি এলাকাবাসীরও। যারা স্বাস্থ্য সমস্যায় ভুগতেছে তারা ওই ঢাকামুখী হচ্ছে, শহরে যাওয়ার কারণে তাদের সময় অপচয় হচ্ছে, অর্থনৈতিকভাবেও তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যদি এটাকে আসলে চালু করা না যায়, যেখানে চিকিৎসার যে সরঞ্জামাদি রয়েছে এটা কিন্তু আসলে নষ্ট হতে পারে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণে ব্যয় হয় 51 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। মুন্সিগঞ্জের মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নের কাজে গিয়েছে আরও এক ধাপ। দ্বিতল সড়কে ডেস্ক স্ল্যাব বসানো শুরু হয়েছে। পাইল, পিয়ার ও ডেস্ক প্যানেল সহ প্রকল্প জুড়েই কর্মযোগ্য। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 46.46%। আগামী ডিসেম্বরেই নতুন সড়কটি চালুর আশা করছেন প্রকল্প পরিচালক নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে 6 লেনে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ 2 দিকে প্রসারিত, আর কাশীপুর থেকে চরসৈয়দপুর পর্যন্ত দোতলা 2 লেনে। পুরনো সড়কটি আরও 2 লেনে প্রশস্ত হবে এই অংশে। শীতলক্ষা 3 সেতুর গোলচত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 3.75 কিলোমিটার সড়ক সরাসরি 4 লেন। ধলেশ্বরী বুড়িগঙ্গা তীরে এখন দ্বিতল সড়ক। যানজট এড়িয়ে সড়ক কানেক্টিভিটির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। পাইল, পিয়ার ও ডেস্ক প্যানেল সহ প্রকল্প জুড়েই কর্মযোগ্য। তবে পঞ্চবটি থেকে পোস্তকোলা এবং শীতলক্ষা 3 সেতু থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে প্রশস্ত সড়ক করা গেলে এই কানেক্টিভিটির গুরুত্ব আরও বাড়বে। এখন আমরা এই কাজের চূড়ান্ত পর্যায়ের দিকে আছি। এখন চাইনিজ HDLQ এর প্ল্যান আছে যে 2025 ডিসেম্বরের ভিতরে কাজটা শেষ করার। আমাদের লক্ষ্য আছে যে নির্দিষ্ট যে একটা সময় আছে ওই সময়ের ভিতরে আমরা কাজটা শেষ করার। বর্তমানে যে কাজের গতি, এই গতিতে কাজ চললে আমি আশাবাদী যে কন্ট্রাক্টর যেভাবে কাজ করতেছে, যদি এইভাবে আমরা কাজ পরিচালনা করতে পারি তাহলে আগামী বছর, দ্যাট মিনস 2025-এর ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। তাই দ্রুত গতিতে চলছে কর্মযজ্ঞ। এবং সব মিলে আমাদের বর্তমান বাস্তব অগ্রগতি, ভৌত অগ্রগতি হচ্ছে 46.5%। তো আমরা এই কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি আমরা সম্পূর্ণ করতে পারব। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত আধুনিক সড়কে চলতি বছরের ডিসেম্বরেই যান চলাচলের আশা কর্তৃপক্ষের। তাই এখন পুরোদমে চলছে ডেস্ক স্ল্যাবের কাজ। সার্বিক অগ্রগতি 46.46%। নারায়ণগঞ্জের চরসৈয়দপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেন্টার থাকলেও হাওরে নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। যাদের জন্য নির্মাণ করা হয়েছে সেই এলাকাবাসী জানেন না ভবনগুলো নির্মাণের উদ্দেশ্য। 2018 সাল থেকে কিশোরগঞ্জের 3টি উপজেলায় চলা এ প্রকল্পে এ পর্যন্ত 14টি মুজিব কিল্লার মধ্যে কাজ শেষ হয়েছে 3টির। তবে মানুষের কাজে কেন লাগছে না তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীর তীরে নির্মাণ করা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পল্লী মুজিব কিল্লা। বিশাল ভবনের সবকিছু আছে, শুধু নেই মানুষের বিচরণ। পরিত্যক্ত হয়ে আছে 2 বছর আগে নির্মিত কিল্লাটি। একই উপজেলার ঘাগড়া ইউনিয়নে নির্মিত মুজিব কিল্লারও একই অবস্থা। 2018 সালে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় 14টি মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে 3টির কাজ শেষ হয়েছে ও 2টির টেন্ডার হয়েছে। সড়ক না থাকা ও জমি নিয়ে জটিলতায় এখনও কাজ শুরু হয়নি বাকিগুলোর। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নির্মাণ হওয়া কিল্লার ভবনের ভেতরের আসবাবপত্র নষ্ট হচ্ছে। এমনকি নির্মাণের পর থেকেই ভবনগুলো পরিত্যক্ত। এলাকাবাসী বলছেন, মুজিব কিল্লা নামে ভবনগুলো কেন নির্মাণ করা হয়েছে তা জানে না
না কেউ। ঘূর্ণিঝড় বন্যায় আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেন্টার থাকলেও হাওর এলাকায় এসব ভবন নির্মাণের অর্থ নেই তাদের কাছে। এখানে কিসের জন্য তৈরি হয়েছে আর যদি বন্যার জন্য তৈরি হয়ে থাকে কোনো হয়ে আমরা আজ পর্যন্ত এটা শুনি নাই, জানিও না। আর আমাদের এলাকার কোনো লোক এখানে আসে যারা করছে তারাই বলতে পারবে। আমার জানা মতে এটা এলাকাতে কোনো কাজও আসে না, এটা কোনো অকেজো। কন্ট্রাক্টরও আইতেছে না সময়মতে, আয় দেখতেছে না, এটা তালাশ লইতেছে না, এবারে আছে, এই কারণে নষ্ট হইতেছে। বন্যায় আশ্রয় ও শুষ্ক মৌসুমে সামাজিক অনুষ্ঠান করার জন্যই ভবনগুলো নির্মাণ করা হয় বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা। তবে মানুষের কাজে কেন লাগছে না তা জানাননি তিনি। দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে। কিশোরগঞ্জের 14টি মুজিব কিল্লা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কৃষি আবহাওয়া ভিত্তিক নির্ভরযোগ্য তথ্য ও পূর্বাভাস জানাতে রাজবাড়ীর 42টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপন করা হয় আবহাওয়া তথ্য বোর্ড, স্বয়ংক্রিয় রেইন গেজ মিটার ও সৌর বিদ্যুৎ প্যানেল। তবে স্থাপনের 7 বছরেও এ প্রযুক্তির কোনো সুফল পাওয়া তো দূরের কথা, এ সম্পর্কে জানেনই না কৃষকরা। দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে সব যন্ত্রপাতি। তবে কৃষি বিভাগ বলছে নষ্ট যন্ত্রগুলো মেরামতের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশিকুর রহমানের রিপোর্ট। রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালে স্থাপন করা হয়েছে আবহাওয়া তথ্য বোর্ড। এর মাধ্যমে আগামী 3 দিনের আবহাওয়া সংক্রান্ত নানা তথ্য জানানোর কথা কৃষকদের। তবে বাস্তবতা ভিন্ন। 7 বছর আগে এ বোর্ড স্থাপন করা হলেও এর কোনো সুফল পাননি কৃষকরা। বোর্ডের নিচে দায়িত্বশীল কৃষি কর্মকর্তার নাম ও ফোন নম্বর থাকার কথা থাকলেও তা নেই। 2017-18 অর্থ বছরে জেলার প্রতিটি ইউনিয়নে এমন বোর্ড স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বয়ংক্রিয় রেইন গেজ মিটার ও সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয় ভবনের ছাদে। তবে দীর্ঘদিন ধরে অকেজো থাকায় নষ্ট হয়ে গেছে যন্ত্রগুলো। কৃষিকাজের জন্য দৈনিক তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস সহ আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা থাকার কথা থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কৃষকরা বলছেন ইউনিয়ন পরিষদের দেয়ালে শুধু বোর্ডই দেখছেন তারা, আজ পর্যন্ত কোনো তথ্য পাননি। এই যন্ত্র সম্বন্ধে আমরা আজ পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না যে এই যন্ত্র দিয়ে আমাদের কৃষকের কি উপকার হবে। শুধু টানাই রাখছে, কোটি কোটি টাকা খরচ করে এই মেশিন লাগাইছে, এর যে কি উপকারিতা কৃষক জানেই না। সমস্যাটা সমাধান করার জন্য আমি আমার যারা এই ইউনিয়নে কৃষি অফিসার, যারা সহকারী কৃষি অফিসার আছেন যোগদানরত, তাদেরকে বলেছি এটা সেরে যথাযথ কার্যক্রম শুরু করার জন্য। এসব যন্ত্রপাতি স্থাপনে কত টাকা ব্যয় হয়েছে তার কোনো তথ্য দিতে পারেননি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তবে নষ্ট যন্ত্রগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই যন্ত্রগুলোর যে সারার কারণ এটা আমাদের প্রকল্প থেকেই করবে এবং আমরা প্রকল্পকে বলেছি যন্ত্রগুলো ঠিক করে দেওয়ার জন্য। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার 42টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয় কৃষি আবহাওয়ার যন্ত্রপাতি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কৃষকদের আগাম 3 দিনের আবহাওয়া বার্তা দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে বসানো হয়েছিল একটি করে রেইন গেজ মিটার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বসানো এসব যন্ত্র অনেক জায়গা থেকে উধাও হয়ে গেছে, আবার কোথাও নষ্ট হয়ে গেছে সব যন্ত্রপাতি। তদারকির অভাবে কোটি কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কৃষকদের কোনো কাজেই আসছে না। দুর্নীতির অভিযোগ তুলে দোষীদের বিচার দাবি করছেন প্রান্তিক চাষিরা। আর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দায়সারা জবাব কৃষি বিভাগের। মাদারীপুর শাহাদত আকনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। কৃষকদের ফসল রক্ষার জন্য আগাম 3 দিনের আবহাওয়ার বার্তা দিতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ওয়ালে স্থাপন করা হয় একটি রেইনগজ মিটার। বছর না ঘুরতেই অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রটি, ফলে কোনো সুফলই পাচ্ছেন না ইউনিয়নের কৃষকরা। এদিকে কেন্দুয়া ইউনিয়নে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যন্ত্রটি বসানো হলেও শুধু আছে ডিসপ্লে। শুরুতে চালু থাকলেও অযত্ন আর অবহেলায় এখন পুরোপুরি নষ্ট। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রও উদাও হয়ে গেছে অনেক আগে। ডিজিটাল যুগে সাধারণত আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে যতটুকু বুঝি, এই আনালা পদ্ধতিতে আসলে কৃষকরা বোঝে না এটাও সঠিক। তারা এই সম্পর্কে কেউ প্রশ্ন করে না যে এটা কি। আবহাওয়ার যন্ত্র ইউনিয়ন ভবনে ছাদের ভার পড়িয়ে আছে,
এটা এইভাবে কোনো কাজে কর্মে লাগে না। 2018-19 অর্থ বছরে জেলার 60টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নে বসানো হয় আগাম পূর্বাভাসের যন্ত্রটি। তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোক ঘণ্টা সহ 10টি বিষয়ের তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। রেইন গজ মিটার অর্থাৎ আবহাওয়ার অগ্রিম পূর্বাভাস যন্ত্র, জেলার সবগুলো যন্ত্রই এখন বিকল। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন প্রান্তিক চাষিরা। এটা যে আমাকে উপকার হয় এ পর্যন্ত আমরা কেউ জনগণে জানি না। ইউনিয়ন পরিষদ থেকে কোনো আবহাওয়ার তথ্য পাই না, এবং আবহাওয়ার তথ্য পাইলে আমাদের সুবিধা হয়। কৃষি বিভাগ বলছে অচল যন্ত্রগুলো সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকল্পটি এখন নাই, আমরা তারপরেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছি যে এটা যদি আবার পুনরায় যদি রিপ্লেস করা যায় তাহলে আমরা হয়তো কৃষকদেরকে ভালোভাবে সেবা দিতে পারব। বিশ্ব ব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ থেকে বসানো রেইনগজ মিটার দেখাশোনা ও সঙ্গে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে দেয়া হয় একটি করে ট্যাব, প্রিন্টার, সিম কার্ড ও মডেম, যার অধিকাংশের নেই কোনো হদিস। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। প্রতিষ্ঠার 62 বছরেও মাথা তুলে দাঁড়াতে পারেনি দিনাজপুর বেসিক শিল্পনগরী। ধুকে ধুকে চলছে নগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। বেহাল অবস্থার জন্য সুষ্ঠু পরিকল্পনার অভাবকেই দায়ী করছেন উদ্যোক্তারা। আর বেসিক কর্মকর্তারা বলছেন সমস্যার ফিরিস্তি পাঠানো হয়েছে প্রধান কার্যালয়ে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরের পুলহাট এলাকায় 1962 সালে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। 159টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চালকল রয়েছে 52টি। বেকারি, সিলভার, স্বয়ংক্রিয় ময়দা তৈরির কারখানা, ডাল তেলের মিল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও রয়েছে। কলকারখানাগুলো উৎপাদনে থাকলেও নেই ড্রেনের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। তাই বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছর জুড়েই শিল্পনগরীর চারপাশ ভরে থাকে ময়লা আবর্জনায়। নেই ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থাও। যখন বর্ষা চলে আসে তখন আমরা যাইতে আসতে যাতায়াত খুব কষ্ট হয়। কাজ তো ঠিক মতো হচ্ছে না, আর বর্ষাকালে এগুলো রাস্তাতে আপনার এক হাঁটু করে পানি লাগা থাকে। ট্রাকের মালামালা আনলোড তো অসুবিধা হবেই, পানি লাগিয়ে থাকলে তো অসুবিধা হবে না। উদ্যোক্তারা বলছেন বছরে প্রতি বর্গফুটের জন্য সার্ভিস চার্জ, ভ্যাট ও খাজনা বাবদ দিতে হয় 4 টাকা 31 পয়সা। বিপরীতে কাঙ্ক্ষিত কোনো সেবা পান না বলে অভিযোগ তাদের। সার্ভিস চার্জ বছরের পর বছর এখানে বাড়তেই আছে। মাসে যে একটা মেনটেন্স হওয়া দরকার, সেই মেনটেন্সটা পর্যন্ত এখানে হয় না। ব্যবসায়ী নেতারা বলছেন ব্যাংক ঋণ সুবিধা ও উদ্যোক্তা তৈরিতে সরকারি সহযোগিতা পেলে আরও প্রাণবন্ত হয়ে উঠবে এই শিল্পনগরী। যেন বিসিক কর্তৃপক্ষ এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে এই সমস্যাগুলো যেন আমাদের সমাধান হয়। বিসিক শিল্পনগরীতে বেহাল সীমানা প্রাচীর, রাস্তা ও নাজুক বর্জ্য ব্যবস্থাপনা সহ বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে বিসিকের উপমহাব্যবস্থাপক জানান অর্থ বরাদ্দ পেলে সমস্যা সমাধানে হাঁটবেন তারা। আমরা কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি এবং অলরেডি সেগুলো প্রস্তাবনা আছে যে হবে। দীর্ঘদিন ভবনের বয়স, যার জন্য একটু সংস্কার করা তো অবশ্যই প্রয়োজন, এবং নতুন ভবন হলে আমাদের জন্য আরও ভালো। 35 একরের বেশি জমিতে প্রতিষ্ঠিত দিনাজপুর বিসিক শিল্পনগরীতে বর্তমান কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 10,000 শ্রমিকের। সময় সংবাদ, দিনাজপুর। প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু রাজশাহী সহ সারা দেশের মানুষ। শীতের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাইফুর রহমান রকি এবং টাঙ্গাইল থেকে কাদির তালুকদার। প্রথমে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। শীতে জুবুথুবু হয়ে পড়েছে রাজশাহী অঞ্চলের মানুষ। বিশেষ করে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে সেটি হচ্ছে আজ সকাল থেকে কিন্তু রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল 6টায় কিন্তু রাজশাহীতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে সেটিকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। যেহেতু মৃদু শৈত্যপ্রবাহ চলছে রাজশাহী
রাজশাহী অঞ্চলের উপর দিয়ে স্বাভাবিকভাবেই শীতের যে প্রকোপ সেটি কিন্তু কয়েকদিনের তুলনায় এখন বেড়েছে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে গত পরশুদিনও কিন্তু যে রাজশাহীতে তাপমাত্রা ছিল সর্বনিম্ন সেটি ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন কিন্তু তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত 31শে ডিসেম্বর শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এভাবে কিন্তু গত কয়েকদিন ধরে শীতের যে তাপমাত্রা কিন্তু নিচের দিকে নেমে আসছে এবং স্বাভাবিকভাবেই শীতের প্রকোপ কিন্তু বাড়তে শুরু করেছে। এ কারণে কিন্তু সাধারণ খেটে খাওয়া যে কর্মজীবী মানুষ রয়েছেন এবং ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। সকালে অনেকেই কাজের তাগিদে বের হচ্ছেন কিন্তু সেই কাজের দেখা পাচ্ছেন না। আবার অনেকে কিন্তু যারা একেবারে ছিন্নমূল মানুষ তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নগরীর কাজলা এবং বিশেষ করে এই ভদ্রা এলাকায়। সব মিলিয়ে আসলে যারা এই ছিন্নমূল মানুষেরা আছেন তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু এই শীতে কয়েক গুণ মাত্রায় বেড়ে যায়। এবারেও কিন্তু তেমনটি হয়েছে। সকালে যারা হাঁটতে বেরিয়েছেন তারাও যেটি বলছেন যে আসলে এবার সবচেয়ে বেশি যে ভোগাচ্ছে এই শীতে সেটি হচ্ছে কনকনে ঠান্ডা বাতাস। এই কনকনে ঠান্ডা বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। সব মিলে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন ধরে কিন্তু শীতের এই প্রকোপ সেটি কিন্তু বাড়তে থাকবে এবং তাপমাত্রা কিন্তু আরও বেশি নিচের দিকে নেমে আসবে বলে তারা জানিয়েছেন। এছাড়াও আমরা কথা বলেছি সাধারণ মানুষ এবং নগরবাসীর সাথে, তারা যেটি বলছেন সকালের দিকে কিন্তু এই শীতের প্রকোপ বাড়লেও রোদের দেখা মিললে তারপর থেকে কিন্তু বিকেল পর্যন্ত আবার কিছুটা কমে আসছে শীতের প্রকোপ, কিন্তু পরবর্তীতে বিকেলের পর থেকে আবার হিমেল হাওয়া যখন বাড়ছে তখন আবার রাত হলেই আবার এই শীতের প্রকোপটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে শীতের যে প্রকোপ বলা চলে একেবারে জুবুথুবু হয়ে পড়েছে সাধারণ মানুষ এবং খুব ভোগান্তির মধ্যে পড়েছেন তারা। ঠিক কষ্টের মধ্যে দিয়েই আসলে তাদের দিনাতিপাত করতে হচ্ছে, এমনটাই আসলে আমাদেরকে তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে সহকর্মী কাদির তালুকদারের কাছে। ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে কনকনে শীত বিরাজ করছে সারা দেশে। সারা দেশের মতো টাঙ্গাইলেও কনকনে শীত বিরাজ করছে। বিশেষ করে সারা দিনের বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে সূর্যের আলো দেখা মিলছে না। এতে করে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। জনজীবন একেবারেই বিপন্ন হয়ে পড়েছে। আমরা বেশ কিছুদিন যাবতই আমরা লক্ষ্য করেছি যে টাঙ্গাইল সহ সারা দেশেই কনকনে শীত বিরাজ করছে। এতে করে সাধারণ মানুষ যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে এরা এই শীতকে উপেক্ষা করেই তারা কর্মব্যস্ত জীবন তাদেরকে করতে হচ্ছে, তাদেরকে কাজের সন্ধানে বের হতে হচ্ছে। ফলে যারা কাজ করতে বের হচ্ছে তারা কিন্তু একেবারেই চরম বিপাকে পড়ছে। তারা না পারছে কাজ করতে, কিন্তু পেটের দায়ে তাদেরকে কাজের সন্ধানে বের হতে হচ্ছে। অন্যদিকে যে শীত শুরু হয়েছে, এই কনকনে শীতের মধ্যে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা অনেকটাই বিপাকে পড়েছে। দেখা দিয়েছে শীতজনিত রোগ, বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ বয়সী রয়েছেন তারা কিন্তু অনেকটাই শীতের মধ্যে শীতজনিত রোগের আক্রান্ত হয়ে হাসপাতালেও কিন্তু দেখা দিয়েছে চরমভাবে রোগীর সংখ্যা দেখা দিয়েছে। আমরা এখানে যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ রয়েছে তারা বলেছেন যে তারা আসলে এই যে কনকনে শীত, এই কনকনে শীতের মধ্যেই তাদেরকে কাজের সন্ধানে বের হতে হয়, কারণ তারা দিন শেষে পরিবার পরিজনের জন্য তাদের আহার জোগাড় করতে গিয়ে এই শীতকেও তারা উপেক্ষা করে তাদেরকে কাজের সন্ধানে বের হয়। তবে যারা এই যে রিক্সা চালক রয়েছে, দিনমজুর রয়েছে, তারা কিন্তু কাজের সন্ধানে বের হলেও মানুষজন তেমন একটা ঘর থেকে বের হচ্ছে না। সূর্যের আলো দেখা যাচ্ছে যে দিনের বেশিরভাগ সময় বা অর্ধেক সময়ই দিনের আলো দেখা যাচ্ছে না। ফলে এই যে শ্রমজীবী এবং রিক্সাওয়ালা যারা রয়েছেন তারা কিন্তু খুব বেশি তাদের আয়ও হচ্ছে না, তাদের ইনকাম হচ্ছে না।
ফলে দেখা যাচ্ছে যে অন্যান্য সময়ের তুলনায় এই সময় শীতের সময় তাদের আয় রোজগারও কম হচ্ছে, তারা পরিবার পরিজন নিয়ে চরমভাবে বিপাকে পড়েছে। অন্যদিকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, ঘন কুয়াশার কারণে এই মহাসড়কগুলোতেও দিনের আলোতে হেডলাইট জ্বালিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে এবং অনেকেই শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তারা অনেকটাই শীত নিবারণের চেষ্টা করছে। তো এই ছিল টাঙ্গাইলের সার্বিকভাবে শীতের পরিস্থিতি। রাজশাহী ও টাঙ্গাইল থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রকি এবং সহকর্মী কাদের তালুকদার। সংস্কারের নামে নির্বাচন দেরিতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরে জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি। সংস্কার চলবে যুগ যুগ ধরে, সংস্কার একটা শেষ হবে আরেকটা সামনে আসবে। তাই সংস্কার শেষ করে যারা নির্বাচনের কথা বলেন তারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। নির্বাচন নিয়ে যেন কোনো তালবাহানা না হয়, আমরা কোনো তালবাহানা প্রত্যাশা করি না। অনিয়ম ধরা পড়ায় ৪৩ লাখের বেশি টিসিবির ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। ৪০ লক্ষের উপরে কার্ড বাতিল করেছি আমরা। বাতিল এবং সংযোজন এই দুটোই ডাইনামিক একটা প্রক্রিয়া এবং আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। টিসিবির যে ১ কোটি পরিবারের পরিকল্পনা, সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে এবং এর সাথে টিসিবির যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে, এটা উপলব্ধি করার জন্য আসছি। রাজশাহী সিটি কর্পোরেশন ভবনে চলমান সংস্কার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন জানান, গত ৫ আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশন ভবনে লুটপাট ও আগুন দেয়ায় ২১,১১,৬৫,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। সম্প্রতি এসবের সংস্কার কাজ শুরু হয়, সেখানে নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠায় অভিযান চালানো হয়। তবে নিয়ম মেনেই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন। পিপিএ অনুযায়ী প্রতিযোগিতা হতে হবে। এখানে সঠিক প্রতিযোগিতা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি। আমরা ঠিকাদারের সাথে কথা বলে জানতে পেরেছি তার এখানে 60টা কাজ চলমান। সিটি কর্পোরেশন থেকে মাত্র 3টা ফাইল সরবরাহ করা হয়েছে, বাকি 7টা ফাইল এখনও আমাদেরকে সরবরাহ করতে পারেনি। আমাদের আরএফকি মেথডের যে প্রতিযোগিতার নিয়ম আছে সেটাই ফলো করেছি আমরা। 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন সংগ্রহ করেছি। 3টি কোটেশন সংগ্রহ করে ইভ্যালুয়েশন হয়েছে, যথাযথভাবে ইভ্যালুয়েশন সম্পন্ন হয়েছে। মিটিং মাইনর্সে বহিঃসদস্য থাকে, এই বহিঃসদস্যের আমরা স্বাক্ষর সংগ্রহ করে এইগুলো আমরা সরবরাহ করে দিব। অনিয়ম, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগে বরিশালের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে প্রধান শিক্ষক প্রতিষ্ঠান ত্যাগ করলে শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামনে অবস্থান নেন। অভিযোগ করেন, অনিয়ম, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। পরে আদালতের আদেশে তিনি আবারও বিদ্যালয়ে ফিরে আসেন। এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিল থেকে রিমান্ড চার্জ বাতিল সহ 3 দফা দাবিতে বরিশালে সমাবেশ এবং বিদ্যুৎ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর আশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা ভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা, বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল করা এবং বিদ্যুৎ বিলের মূল্য সকল স্ল্যাব একই রেটে আনার দাবি জানান। নারায়ণগঞ্জের ফতুল্লায় 2টি ওয়াশিং ও 2টি বেকারি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জরিমানা করা হয়েছে 2.5 লাখ টাকা। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে ফতুল্লার ভুইগড় এলাকার 4টি স্পটে অভিযান পরিচালিত হয়।
এ সময় 4টি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার, বার্নার, ওভেন, বয়লার ও ড্রায়ার। পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে মূল বিতরণ সংযোগ স্থানগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়। অবৈধ সংযোগ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস কর্তৃপক্ষ। তারুণ্যের উৎসব 2025 উদযাপিত হলো নোয়াখালী ও নরসিংদীতে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার নোয়াখালীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। এদিকে নরসিংদীতে তারুণ্যের উৎসবে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পৌরসভা ও জেলা প্রশাসন। হাড়িধোয়া নদী এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন অংশগ্রহণকারীরা। মুন্সিগঞ্জে বেড়েছে বিষমুক্ত সবজির চাষ। ধলাগাঁও হাটে পৌষের ভোরেই তাজা সবজির বিশাল সরবরাহ কিনতে ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। এবং বেগুন, মূলা সহ নানা রকমের শীতের সবজি নিয়ে এসছেন এবং বিষমুক্ত সবজি তারা দাবি করছেন এবং এই সবজি ঘিরে কিন্তু এই ভোরের হাটে হাটটাকে বেচাকেনা জুম করেছে এবং শুধু মুন্সিগঞ্জ নয় অন্যান্য অঞ্চল থেকে কিন্তু এই সবজি কিনবার জন্য পাইকাররা এখানে এসছেন এবং এই পাইকারি দামে যে সবজি বিক্রি হচ্ছে আপনারা দেখছেন যে একেবারে কালো বেগুনের রাজ্য। এখানে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 22 টাকা কেজিতে এবং নানা রকমের যে কালো বেগুন এগুলো কিন্তু রামপাল বজ্রজমির একটি ঐতিহ্যবাহী বেগুন। সেই বেগুন 12 মাস পাওয়া যায়, কিন্তু শীতের মধ্যেও কিন্তু বেগুনের বিশাল পসরা। আর এই বেগুনের পসরা ঘিরে যেমন পাইকারদের তৎপরতা রয়েছে, একই সঙ্গে কিন্তু ফুলকপির রাজ্যে পরিণত হয়েছে পুরো হাটের বড় একটি অংশ দখল করেছে কিন্তু এই ফুলকপি এবং এই অঞ্চলের এই ফুলকপি ঘিরে আপনারা দেখছেন যে হাটের জমজমাট পরিস্থিতি এখনো কিন্তু পুরোপুরি আধার কাটেনি এবং শস্য প্রবাহ বইছে। এর মধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতাদের পদচারণায় কিন্তু হাট কিন্তু ভিড় বাড়ছে এবং এই যে ফুলকপি সেগুলো কিন্তু 8 টাকা থেকে 12 টাকা প্রতি পিস দরে বিক্রি হচ্ছে এবং ব্রকলিও কিন্তু একই দরে বিক্রি হচ্ছে। ব্রকলি নিয়ে এসছে কিন্তু অনেক চাষি। এছাড়া বাঁধাকপিও কিন্তু এর একটু দূরেই পসরা বসেছে। বাঁধাকপির দাম অবশ্য একটু বেশি, সেটা 12 টাকা থেকে 15 টাকা প্রতি পিস দরে বিক্রি হচ্ছে। এই বাঁধাকপিটি আরেকটু দূরে আমরা লক্ষ্য করছি, সেখানে কিন্তু লাউয়ের ডগা রয়েছে, সেগুলো কিন্তু 30 থেকে 35 টাকা হালিতে বিক্রি হচ্ছে। আর লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা প্রতি পিস দরে এবং পুরো হাট জুড়ে কিন্তু শীতের এসব নানা রকম তাজা সতেজ সবজি কিন্তু পসরা বসেছে এবং সেটি কিন্তু রাজধানী থেকে একেবারে দিঘিরপাড় পর্যন্ত যে সড়ক, সেই প্রধান সড়ক ঘিরে কিন্তু এই হাট এবং আপনারা লক্ষ্য করছেন এই হাটের সড়কের মাঝখান দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে এবং একরকম এই প্রধান সড়ক ঘিরে যে প্রায় 1 থেকে 2 ঘন্টা ধরে যে হাটটি বসে, সেই হাটে কিন্তু বিভিন্ন এই অঞ্চল যেটি পঞ্চসার, মহাখালী এবং আশপাশের যেসব এলাকাগুলো আছে সেখানকার জমিগুলো থেকে এইসব সবজি তুলে এখানে নিয়ে আসা হয় এবং এখানে বড় একটি এলাকাতে কিন্তু বিষমুক্ত সবজির গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে কিন্তু এই হাটে নিয়ে আসা হয় এবং সেই সবজি কিন্তু দেশ বিদেশেও ছড়িয়ে পড়ে এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে 4,500 হেক্টর জমিতে আবাদ হয়েছে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে এই সবজি হাটের সবচেয়ে। মুন্সিগঞ্জ থেকে শীতের সবজির খবর জানছিলাম। বর্ষবরণের অনুষ্ঠানে হামলার পর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। জোরদার করা হয়েছে ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা। অতিরিক্ত সতর্কতার জন্য নিউ ইয়র্কে নজরদারি বাড়িয়েছে পুলিশ। হামলার একদিন পর নিউ অরলিন্সের বোরবন স্ট্রিট খুলে দেওয়া হয়েছে। এদিকে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের সঙ্গে নিউ অরলিন্সের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ।
থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিউ ইয়র্কের রাস্তায়। বর্ষবরণের অনুষ্ঠানে হামলার পর শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্রবাসী। নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাম্প টাওয়ারের বাইরে। অতিরিক্ত সতর্কতার জন্য শহরের বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে পুলিশ। হামলার একদিন পর নিউ অর্লিন্সের বোরবন স্ট্রিট খুলে দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টহল দিতে দেখা গেছে এফবিআইকেও। এদিকে লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের সঙ্গে নিউ অর্লিন্সের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, নিউ অর্লিন্সে নৃশংসতা চালিয়েছেন হামলাকারী একাই। অন্যদিকে টেসলায় বিস্ফোরণে নিহত হওয়া চালকের খোঁজ পেয়েছে পুলিশ। ম্যাথিউ লিবেলসবের্গার নামে কর্তব্যরত ওই সেনা কর্মকর্তা প্রথমে নিজে গুলিবিদ্ধ হন এবং এরপরেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। তদন্তের তথ্য অনুযায়ী তার গাড়িতে দুটি সেমি অটোমেটিক হ্যান্ডগান, সেনাবাহিনীর পরিচয়পত্র, পাসপোর্ট এবং ব্যক্তিগত সরঞ্জাম পাওয়া গেছে। আফগানিস্তানের যুদ্ধে অংশ নেয়া লিবেলসবের্গারকে ব্রোঞ্জ স্টার সহ সামরিক সম্মাননা দেওয়া হয়েছিল, তবে তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলকে গ্রেফতারের দাবিতে উত্তাল সিউলের রাজপথ। অন্যদিকে ইউলের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণ অবৈধ বলে পাল্টা অভিক্ষোভ করেছেন তার সমর্থকরা। আর রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট নিজেই। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের বাসার বাইরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে ইয়নকে। দুর্নীতি তদন্তকারী কর্মকর্তারা ইয়ন সুক ইউলকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। ইয়নকে দ্রুতই গ্রেপ্তারের আর্জি জানাতে আজ আমরা এখানে এক হয়েছি। বিক্ষোভে শুধু ইয়ন বিরোধীরাই নয়, ছিলেন তার সমর্থকরাও। আমরা সবাই এখানে প্রেসিডেন্টকে রক্ষার জন্য এসেছি। বিরোধীরা তাকে গ্রেফতারে উঠে পড়ে লেগেছে, যা অবৈধ। একই দিন সমর্থকদের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। এমনকি যেসব পুলিশ সদস্য ইয়নকে গ্রেফতারের চেষ্টা করবে, উল্টো তারা রোষানলে পড়তে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তার আইনজীবীরা। গত মঙ্গলবার ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার আদালত। গ্রেফতারের জন্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, আইন প্রণেতা সহ সিআই এর বেশ কয়েকজন সদস্য নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তবে কবে, কখন, কিভাবে তাকে গ্রেফতার করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। সামরিক আইন জারির ইস্যুতে 14 ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইয়ন। তার চূড়ান্ত অপসারণ এখনো ঝুলে আছে দেশটির সাংবিধানিক আদালতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউক্রেনের পথ ব্যবহার করে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপে জ্বালানির দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মস্কোর উপর ইউরোপীয় ইউনিয়নের লাগাতার নিষেধাজ্ঞার জেরে জ্বালানি খরচ বাড়ায় পোল্যান্ডে ক্ষতির মুখে ব্যবসা প্রতিষ্ঠান। মুনাফা করতে না পেরে বন্ধ হয়ে গেছে বেশ কিছু বেকারি। টিকে থাকতে রীতিমতো লড়াই করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর ওপর একের পর এক জ্বালানি নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তার ওপর ইউক্রেনের পথ ব্যবহার করে বন্ধ হয়ে গেছে রাশিয়ার গ্যাস রপ্তানি। এতে ইউরোপের দেশগুলোতে জ্বালানি মূল্য বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ইউরোপের দেশ পোল্যান্ডে জ্বালানি মূল্য আকাশচুম্বী। দেশটিতে গ্যাস, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে, বিশেষ করে ব্যবসায়ীদের। ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হিমশিম অবস্থা তাদের। রুটি তৈরির বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে দেশটিতে। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। লাভ করতে না পারায় বেশ কিছু বেকারি বন্ধ হয়ে গেছে। প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও অন্য জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কিন্তু উৎপাদনের তুলনায় মুনাফা দিন দিন কমছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ডে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেয়। 2022-23 বছরে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে 14.4 ও 11.4। 2024 সালে যা আরও কমে দাঁড়ায় 5%। তার উপর গ্যাস, বিদ্যুতের চড়া দাম। যুদ্ধ শুরুর আগে পোল্যান্ডের চাহিদার 45% প্রাকৃতিক গ্যাস যেত রাশিয়া থেকে, কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটির ওপর ইইউর জ্বালানি নিষেধাজ্ঞার জেরে পোল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের দাম এখন আকাশচুম্বী। মস্কোর ওপর নির্ভরশীলতা
কমাতে ইউরোপের দেশগুলো বিকল্প জ্বালানির উৎসের দিকে ঝুঁকলেও পোল্যান্ডের বাসিন্দারা বলছেন রাশিয়ার সরবরাহ করা গ্যাস তুলনামূলক সস্তা ছিল। মাসে আমরা $1,459 ব্যয় করতাম, কিন্তু এখন মাসে প্রচুর বিল পরিশোধ করতে হয়। এই কারণে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আমরা করতে পারছি না। পোলিশ ইকোনমিক ইনস্টিটিউটের এক জরিপে বলা হচ্ছে পোল্যান্ডে জ্বালানির দাম বেড়েছে 20%। এতে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ, স্থবির হয়ে পড়ছে শিল্প খাত। আগামী দিনগুলোতে জ্বালানি মূল্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। জ্বালানি সংকটের কারণে জ্বালানি পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। কোম্পানিগুলোর খরচ বাড়ছে, সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে মনে হচ্ছে। এ অবস্থায় কিভাবে জীবিকা নির্বাহ করবেন সেটি এখন দুশ্চিন্তার বিষয় পোল্যান্ডবাসীর। রাইসা জান্নাত, সময় সংবাদ। অবশেষে 40 বছর পর সরিয়ে নেওয়া হলো মর্মান্তিক ভোপাল গ্যাস ট্র্যাজেডির বিষাক্ত অবশিষ্টাংশ। আপাতত ঘটনাস্থল থেকে রাসায়নিক বজ্র সরিয়ে নেওয়া হলেও তা পুরোপুরি নিঃশেষ করে দিতে 3 থেকে 9 মাস সময় লাগবে বলে জানিয়েছে ভারতের প্রশাসন। ক্ষণিকের অসতর্কতা, অতঃপর হাজার হাজার মানুষের মৃত্যু। ভয়াবহ ভোপাল গ্যাস ট্র্যাজেডির পেরিয়ে গেছে 40 বছর। এত বছর পরেও মর্মান্তিক এই ঘটনার কেন্দ্রস্থল থেকে পুরোপুরি সরানো হয়নি অবশিষ্টাংশ। হাজারো মানুষের মৃত্যুর সাক্ষী হয়ে বছরের পর বছর ধরে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনে রয়ে গেছে কয়েক টন রাসায়নিক বর্জ্য। তবে নতুন বছরে সরিয়ে নেওয়া হচ্ছে এই বিষাক্ত বর্জ্য পদার্থ। বৃহস্পতিবার অন্তত 30টি ট্রাক বোঝাই করে পিথামপুর প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় কয়েক টন বিষাক্ত বর্জ্য, যেখান থেকে আগামী কয়েক মাসে এগুলোকে জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়েছে ভারতের প্রশাসন। আজ यहाँ पर लगभग 30 वाहनों के বাকি 337 মেট্রিক টন বিষাক্ত বর্জ্যকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং মধ্যপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে সঠিক নিয়ম অনুযায়ী নিষ্কাশন করা হবে। যথাযথ নির্দেশিকা অনুসরণ করে পিথামপুরের র্যামকি এনভায়রো ফ্যাসিলিটিতে জ্বালিয়ে দেওয়া হবে। তবে এখনো অনেক জায়গা থেকে বর্জ্য সরানো বাকি বলে দাবি সমাজকর্মীদের। যে 337 মেট্রিক টন বর্জ্য নিয়ে এত আলোচনা হচ্ছে তা আসলে মোট অবশিষ্টাংশ মাত্র 1%, যা অন্তত 42টি বস্তির পানিকে দূষিত করে তুলেছে। এখনো অন্তত 21টি জায়গায় এই ভয়াবহ দুর্ঘটনার বিষাক্ত অবশেষ রয়ে গেছে। 1984 সালে 3 ডিসেম্বর ভোরে আমেরিকান ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে মিসাইল আইসোসায়ানেট লিক হয়। এতে শহর জুড়ে প্রায় 5 লাখ মানুষ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন। নিহত হন অন্তত 5000। এককালে ভারতের শিল্পায়নের অগ্রদূত হিসেবে পরিচিত ইউনিয়ন কার্বাইড কোম্পানিটি বর্তমানে ডো কেমিক্যালের মালিকানাধীন রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া রানার কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে 21 কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশ বিদেশের 400-র বেশি দৌড়বিদ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ভোরের আলো ফোটার আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে যে রানার কমিটির আয়োজনে হাফ ম্যারাথন প্রতিযোগিতা সেটি কিন্তু শুরু হয়েছে। এখন সেই প্রতিযোগিতাটি চলমান আছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেলা সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে 4 শতাধিক প্রতিযোগী, তার মধ্যে দেশের বাইরেরও 2 জন প্রতিযোগী রয়েছেন বলে আমরা আয়োজকদের পক্ষ থেকে জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, এই আয়োজনটি প্রতি বছরই হয়ে থাকে। বছরের 3টি বার তারা 2023 সাল থেকে আয়োজনটি শুরু করেছেন। আজকে কিন্তু সবচেয়ে বড় এই যে ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে 21 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার এবং 2 কিলোমিটার। এর মধ্যে শিশুরা রয়েছে, বিভিন্ন বয়সীর রানাররা রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ফিনিশিং পয়েন্ট অর্থাৎ যে শুরুটা করেছিলেন তা কিন্তু শেষ করছেন এসে ব্রাহ্মণবাড়িয়া শহরের ইতিহাস যে সেতু আছে সেতুর উপরে যে ফিনিশিং পয়েন্ট সেখানে শেষ করছেন। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন সুস্থ দেহ, সবলমল এবং মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারা কিন্তু এই আয়োজনটি করেছেন। এখানে প্রতি বছর যেইটি তারা যেমনটি করে থাকেন সেটি কিন্তু এবারও করেছেন। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটি যারা পরিচালনা কমিটি আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আজকে এখানে 45টি জেলা থেকে দৌড়বিদরা এখানে অংশগ্রহণ করেছে। তেমনিভাবে কিন্তু জেলা থেকে, জেলার বাইরে থেকে এবং ভারতের 2 জন প্রতিযোগী কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রেখি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে চর ইসলামপুর পর্যন্ত 21 কিলোমিটার যে পয়েন্ট আছে সেই পয়েন্ট ফিনিশ করে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন দৌড়বিদ এখানে অর্থাৎ ফিনিশিং পয়েন্টে এসে পৌঁছেছেন এবং 10 কিলোমিটার যথাক্রমে
5 কিলোমিটার এবং 2 কিলোমিটার অতিক্রম করে কিন্তু তারা ফিনিশিং পয়েন্ট অতিক্রম করছেন। এখানে যারা আয়োজকরা আছেন তারা বলছেন যে আয়োজন প্রতি বছরে তারা করে থাকেন এবং এখানে যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা এসেছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পেরে অনেকটা উৎফুল্ল। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছেন এমন আয়োজন প্রতি বছর যেন করা হয় এবং এই আয়োজন যেন কোনোভাবে কমতে না থাকে কোনো দিকে সেটি যেন তারা প্রত্যাশা করেছেন। এবং এখানে আমরা দেখেছি বেশ কয়েকজন নারী এবং শিশু কিশোর প্রতিযোগী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকটাই খুশি। আমরা কথা বলেছিলাম এখানে যারা দৌড়বিদের শিশুদের সাথে, তারা অনেক শিশু কিশোররা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এখানে তারা রেজিস্ট্রেশন করেছেন যা 400 জনের মধ্যে জেলার থেকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে 220 জন অংশগ্রহণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইরে থেকে অর্থাৎ 45টি জেলা থেকে 178 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এবং সব মিলিয়ে এখানে কিন্তু 4টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 10 কিলোমিটারে অংশগ্রহণ করেছেন 200 জন, 5 কিলোমিটারে 68 জন এবং 2 কিলোমিটারে 22 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। এই অংশগ্রহণকারী প্রতিযোগিতা কিন্তু এখানে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু ফিনিশিং যে পয়েন্ট তারা এসে কিন্তু সেটি শেষ করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, সুস্থ দেহ এবং সবল মনের জন্য দৌড় প্রতিযোগিতার বিকল্প নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করেছেন আগামী দিনের জন্য এমনইভাবে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর আরেকটু বিষয় জানা রাখি, এই প্রতিযোগিতা কিন্তু মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া সিমলা যে ব্রাহ্মণবাড়িয়া সড়কে থেকে রানার প্রতিযোগিতার যে ম্যারাথন প্রতিযোগিতার সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ম্যারাথন প্রতিযোগিতার খবর জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল, যেখানে নাও বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা। বাদ পড়ছেন সাকিব, সোহান, খালেদ, নাইমরা। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা, নতুন করে যুক্ত হচ্ছেন জাকের, রিশাদ আর নাহিদ রানা। চুক্তিতে ফিরছেন সৌম্য, শামীম, সাদমান, ইসলাম, অনিক। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানোরও পরিকল্পনা আছে বোর্ডের। মাহবুব রিমনের রিপোর্ট। নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, যেখানে পরিবর্তন পরিমার্জন হলেও গেল 2 বছর যে সংখ্যাটা ছিল 21। তবে এবার মোটে 4টা টেস্ট খেলবেন টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফ ফর্ম, তাই তো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে 2 দফা আলাপ সেরেছেন লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা। তবে বাস্তবতা মেনেই বাদ পড়ছেন সাকিব আল হাসান। গেল বছর থেকে বাদ পড়া এই তালিকায় আছেন সোহান, জয়, জাকির, খালেদ, নাইমরা। তবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল। বর্তমানে শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডেতে খেলছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানাবেন তিনি। তাই তো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে আছে এর ওপরই। 3 ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনেক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। জায়গা পাচ্ছেন রিশাদ, নাহিদ রানা, তানজিদ তামিমও। ফিরছেন সৌম্য সরকার। 2021 সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারিও। পরিবর্তন আসছে ফরম্যাটেও। শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। 3 ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন। জাকেরও থাকতে পারেন 3 ফরম্যাটেই। এ দফায়ও 3 ফরম্যাটেই টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের স্যালারি, বাড়তে পারে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও। গত 4 মাসে কিন্তু অনেক ক্ষেত্রেই বিশেষ করে প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহ নিয়ে সেটা করেছে। আগের তুলনায় বেশি ওপেন লিস্টে দেখিয়েছে, আর বেশি ফিনান্সিয়াল সাপোর্টে দিয়েছে। সো আমার ক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষেত্রে তার অন্য থেকে কিছু হবে। আশা করবো যে এখানেও তারা বেনিফিটেড হবে এবং সিলেক্টার্সে যখন সিলেকশন দেবে তখন আমরা সেদিন আলাপ করতে পারবো। এই তালিকার বাইরে গেলবারের মতো এবারও পেসার এবাদত হোসেনকে বিশেষ বেতন দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও। চলতি মাসের শেষে ঘোষণা করার কথা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগ PSL এর 10ম আসরের জন্য সাকিব, মোস্তাফিজ সহ ড্রাফটে নাম জমা দিয়েছেন আরও 30 বাংলাদেশি ক্রিকেটার। আছেন তামিম, রিয়াদ থেকে শুরু করে নাহিদ রানার মতো তরুণরা। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি ডায়মন্ডে একমাত্র লাল সবুজের প্রতিনিধি সাকিব আল হাসান। আগামী 11 জানুয়ারি বেলুচিস্তানে অনুষ্ঠিত হবে নিলাম।
আগামী 8 এপ্রিল শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের 10ম আসর। 34 ম্যাচের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির ম্যাচ দিয়ে। এর আগে 11 জানুয়ারি বেলুচিস্তানে হবে প্লেয়ার ড্রাফট, যেখানে আপাতত বড় নাম ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল না পেয়ে পিসিএলে নাম লিখিয়েছেন এই অজি তারকা। আছেন স্টিভেন স্মিথ, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন ও জনি বিয়ারস্টোর মতো তারকা ক্রিকেটাররা। ক্রিকেট পাকিস্তানের খবর, ড্রাফট তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা 30 জন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম আগেই জানিয়েছিল লিগ কর্তৃপক্ষ। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিয়াদ, মিরাজ, লিটন, নাহিদ রানারা। আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানও। টি-20তে টাইগার ক্রিকেটে এখন বড় নাম তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটার। নিশ্চিতভাবে পিসিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে তাদের উপর। নজর কাড়বেন টাইগার পেসার নাহিদ রানাও। এরই মধ্যে গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন এই পেসার। পিসিএল এর ড্রাফটে নাম দিয়েছেন টাইগারদের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। শুধু জাতীয় দলের পরিচিত মুখ নয়, পিসিএল এর 10ম আসর মাতাতে আগ্রহী অনেক কম পরিচিত মুখও। তালিকায় আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, রনি তালুকদার, রুয়েল মিয়া, নাজমুল হোসেন অপু, শহীদুল ইসলামের মতো ক্রিকেটাররা। সবশেষ আইপিএল এর নিলামেও নাম দিয়েছেন বেশ কজন বাংলাদেশি ক্রিকেটার, তবে দল পাননি কেউই। যদিও এবার আইপিএল ও পিসিএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর তাহলে টাইগার ক্রিকেট ভক্তদের মাঝেও এই লিগ নতুন করে আকর্ষণ কাড়বে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হলেন সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী 1 বছরের জন্য তাকে বাফুফের ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন। নতুন দায়িত্বে নিজের শতভাগ দিয়ে কাজ করতে চান গোলাম রব্বানী ছোটন। তবে তার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আছে প্রশ্ন। বিসিএল বয়সভিত্তিক টুর্নামেন্ট ও পারফরম্যান্সের বিচারেই ছোটনকে নিয়োগ দেওয়ার কথা জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি। অনেক রাগ, ক্ষোভ ও অভিমান নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সাফ জয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। স্বাধীনভাবে কাজ না করতে দেওয়ার আক্ষেপ নিয়ে 2023 সালের মাঝামাঝি সময় ছাড়েন নারী দলের দায়িত্ব। প্রায় 1.5 বছর পর আবারও নতুন দায়িত্ব নিয়ে ফুটবল ফেডারেশনে এলেন গোলাম রব্বানী ছোটন। নারী দলের বর্তমান কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেশ কদিন ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন নারী দলের কোচ হয়ে ফেডারেশনে ফিরছেন গোলাম রব্বানী ছোটন। তবে শেষ পর্যন্ত নতুন দায়িত্ব নিয়ে বাফুফেতে সাবজয়ী কোচ। আগামী 1 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাফুফের ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসাবে। নতুনভাবে আমি এখানে আসছি এবং আমি মনে করি যে আমার পথ চলাটা আবার নতুন করে আমি আগেই যেভাবে কাজ করেছি আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি, তো এটা হলো ইউথ ডেভেলপমেন্ট। আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে। আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। 2008 সালে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গোলাম রব্বানী ছোটন। এরপর দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন নারী দলের সঙ্গে। এবার নতুন চ্যালেঞ্জের মুখে সাফ জয়ী কোচ, সেখানেও দিতে চান নিজের সর্বোচ্চটা। এলিট একাডেমির দায়িত্ব ছাড়াও বিসিএল বয়সভিত্তিক 2টি সাফ ও 1টি এএফসি টুর্নামেন্ট পাবেন গোলাম রব্বানী ছোটন। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমির কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। প্লেয়ারদের এখানে হলো আপনার প্লেয়াররা আসে স্বপ্ন নিয়ে, ইয়ং প্লেয়াররা আসে তাদের স্বপ্ন থাকে যে খেলোয়াড় হবে। তো আমরা ওই জিনিসটাই হলো এখানে আমাদের প্রায়োরিটি, যে প্লেয়ারের কীভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশের ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ করা যায়। যদিও গোলাম রব্বানী ছোটনকে নিয়োগ দিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া মানেনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তাকে নিয়োগ দিয়েছে বাফুফে। এই পদে গোলাম রব্বানী ছোটনকে সরাসরি নিয়োগ দেওয়ার কারণ জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। যেহেতু সামনে বিসিএল চলে আসছে, এলিট একাডেমি বিসিএল এ পার্টিসিপেট করবে এবং আন্ডার-15 আন্ডার-17 আমাদের একটা পরিকল্পনা ভালো রয়েছে। যারা আমাদের পটেনশিয়াল কোচ আছেন দেশে, তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোটন তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং তার যে পারফরমেন্স রেকর্ড সবকিছু মিলিয়ে কেউ সুইটেবল। বাট কোনো সার্কুলার বা বিজ্ঞপ্তি করা হয়নি। বর্তমানে বন্ধ আছে বাফুফের এলিট একাডেমি। দায়িত্ব নিয়ে 2 সপ্তাহের মধ্যে নতুন উদ্যমে এলিট একাডেমির কার্যক্রম শুরু করতে চান ছোটন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মাঠের পারফরম্যান্সের বেহাল দশার পর এবার আরও এক অঘটনের শিকার ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান শুভমান গিল। 450 কোটি টাকার অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন তিনি। একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে 1.95 কোটি রুপি বিনিয়োগ করে
প্রতারণার শিকার হয়েছেন শুভমান। ইতোমধ্যেই প্রতারক চক্রকে পুলিশ গ্রেফতার করলেও তদন্তের জন্য শুভমানকে তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ। শুধু শুভমানই নন, গুজরাট টাইটান্সে শুভমানের আরও 3 সতীর্থও বিনিয়োগ করে এই জালিয়াতির শিকার হয়েছেন। সময়টা ভালো নেই ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের। মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন এই ভারতীয় ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই, এবার জড়িয়েছেন নতুন এক ঝামেলায়। শুভমান গিল দলের সঙ্গে অস্ট্রেলিয়া থাকলেও দেশে অর্থ কেলেঙ্কারির ঘটনায় নাম এসেছে তার, যার প্রেক্ষিতে ইতোমধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা তলবও করেছে তাকে। 1 কিংবা 2 টাকা নয়, কোটি টাকার অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছেন শুভমান গিল। গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ ইতোমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। মূলত একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন শুভমান গিল। এই চিট ফান্ডের মাধ্যমে মূলত গ্রাহকদের বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে মুনাফা দেওয়ার কথা বললেও হাতে নেওয়া হয় অর্থ, আর সেই ফাঁদেই পা ফেলেন শুভমান। 1,95,00,000 রুপি বিনিয়োগ করেন এই টপ অর্ডার ব্যাটার। সম্প্রতি প্রতারক চক্রের প্রধান ভূপেন্দ্র সিং জালাকে গ্রেফতার করেছে পুলিশ। সেখানেই উঠে আসে শুভমান গিল সহ আরও 3 ক্রিকেটারের নাম। গুজরাট টাইটান্সে তার 3 সতীর্থ সাই সুদর্শন, রাহুল তেওয়াটি ও মোহিত শর্মা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। 450 কোটি টাকার এই চিট ফান্ডের তদন্ত করতেই মূলত এই 4 ক্রিকেটারকে ডেকেছে সিআইডি। শুধু এই 4 ক্রিকেটারই নন, 11,000 বিনিয়োগকারী প্রতারণার শিকার হয়েছেন। 2020 থেকে 2024 পর্যন্ত গুজরাটে 17টি অফিস খুলে এই প্রতারণা চালিয়েছে ভূপেন্দ্র সিং জালা। শুরুতে 650 কোটি রুপি জালিয়াতির কথা বলা হলেও পরে তা কমিয়ে 450 কোটিতে নামিয়ে আনা হয়। মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই মূলত অর্থ হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। তবে কোনো ধরনের মুনাফা তো গ্রাহকদের দেয়াই হয়নি, বরং হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি রুপি। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে ভারতের বেশ কিছু গণমাধ্যমে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাটার বাড়লে জীবনযাত্রার খরচ বাড়বে আরও 1 দফা। দ্রব্যমূল্য কমাতে মুদ্রানীতি বাস্তবায়নে সন্তুষ্ট নন ডক্টর দেবপ্রিয়। কর বৃদ্ধির উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। কি গরম, কষ্ট করে তো ধান লাগবে। অভাব তো আর শীত মানে না। বাসা বাড়ি নাই, অন কি করবো, রাস্তাঘাটে তো থাকতেই। অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বাতিল হচ্ছে পোষ্য কোটা। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ঘোষণা উপাচার্যের। দ্রুতই হবে বাস্তবায়ন, বিজয় মিছিল শিক্ষার্থীদের। এ ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।